সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে কুমিল্লা জেলার প্রান্তিক কৃষকের কাছে। শুরু করছি এসআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি। দীপ্ত কৃষি টিম আজ আমরা চলে এসেছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শেষ সীমানার পুচকোট গ্রামে। এই গ্রামে প্রথমবারের মতন ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে লেয়ার মুরগির খামার। আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আপনারা দেখবেন সেই সফল খামারি সাইফুল ইসলামের গল্প। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা দীপ্ত কৃষি টিম আসলাম। আপনি একজন সফল খামারি, বিশেষ করে আপনাদের এই এলাকাতে আপনি প্রথমবারের মতন লেয়ার মুরগির খামার করেছেন। জি জি জি। তো আপনার কাছ থেকে সেই পুরো গল্পটা একটু জানতে চাই। আমি আসলে প্রথমত পড়ালেখা শেষ করে দেশের বাইরে চলে যাই। ওখানে আমি 4 বছর থেকে আমি এরপরে চলে আসি। এসে চিন্তা করলাম যে আমি নিজে কিছু করব। কতদিন আগে এটা? এটা আজ থেকে আরো 4 বছর আগের ঘটনা আর কি। 4 বছর আগে? জি জি। পরে যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়ে আমি 3 মাসের ট্রেনিং নিই। এরপরে আসলে নিজেই সাহস করে ফেললাম আর কি। মানে দেশের বাইরে থেকে ফিরে এসে আপনি জি। এই খামারটা শুরু করেন? শুরু করি জি। আপনি লেয়ার মুরগির খামারটাই কেন করলেন? আমি আসলে লেয়ার মুরগির খামারটা করার কারণ হলো আমি প্রোডাক্টিভ কিছু করতে চাচ্ছিলাম। বাচ্চাগুলো সংগ্রহ করলেন কোথায় থেকে আপনি? আমি আসলে বাচ্চাগুলো সংগ্রহ করি কাজী পাঁচ থেকে। কাজের ব্রিড আমি আসলে শুনছি ভালো। এরপরেই কাজীর বাচ্চা নেই। কাজীর বাচ্চা নিয়ে আমি প্রথম 2000 মুরগি দিয়ে শুরু করি। পরে এখন আমার 4500 মুরগি প্রোডাকশনে প্লাস 3500 মুরগি বুলেট অবস্থায় আছে। সুবিধাটা কি পেয়েছেন কাজীর বাচ্চা ব্যবহার করে? কাজীর বাচ্চা ব্যবহার করে কাজীর বাচ্চা আসলে প্রোডাকশন ভালো থাকে অনেকদিন পর্যন্ত। আর কাজীর বাচ্চা 18 সপ্তাহ বয়স থেকেই প্রোডাকশন শুরু হয়। ফুল প্রোডাকশন আসতে আসতে প্রায় 23 সপ্তাহের মধ্যেই আমরা ফুল প্রোডাকশন পেয়ে যাই। তাড়াতাড়ি গ্রোথ আসে। এই জন্যই আসলে আমরা কাজীর বাচ্চাগুলো নিই। আচ্ছা, আর ওদের খাবার হিসেবে কি দিচ্ছেন? খাবার হিসেবে আমি আসলে রেডি ফিডে খাওয়াই। আমি কাজীর ফিডে খাওয়াচ্ছি। কাজীর ফিডের গুণগত মান ভালো, সেজন্য আমরা কাজীর ফিড খাওয়াচ্ছি। প্রোডাকশন ভালো পাই। এই মুহূর্তে আপনার কয়টা শেড আছে এখানে? এখানে আমার শেড আছে 2টা। আচ্ছা, এই 2 শেডে কি পরিমাণে লেয়ার মুরগি আছে? এই 2 শেডে এখন আমার টোটাল 8000 মুরগি আছে। 8000? 8000 মুরগি আছে। আচ্ছা, এই 8000 মুরগি থেকে প্রতিদিন গড়ে কি পরিমাণে ডিম পান আপনি? আমি আমার প্রথমত বলছি 4500 মুরগি আমার প্রোডাকশনে আছে। এখান থেকে আমার আসলে মুরগিগুলোর এখন পিক আওয়ার চলতেছে। প্রোডাকশন মাত্র শুরু হলো। তো এখন আমি 4140 প্রোডাকশন পাই। আচ্ছা, এটা কোন জাতের মুরগি? এটা আসলে হাইলাইন ব্রাউন। এটার মধ্যে আরেকটা আছে হাইলাইন হোয়াইট। এটা আসলে কাজীর ব্রিড। আর এমনিতেই লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন? এই মুরগিগুলার সালমোনেলা, মাইক্রোপ্লাজমা আর রানীক্ষেত, এই 3টা রোগে বেশিরভাগ আক্রমণ করে থাকে। আর এই রোগগুলোর জন্য আমরা আসলে প্রতি মাসেই একটা কোর্স করানো লাগে, ডোজ দেওয়া লাগে। এছাড়া আরো বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে। আসলে যদি আমরা কোনো রোগের প্রকোপ দেখি, ওই রকমের দেখা যায় যে মুরগিগুলো কোনো রোগে আক্রান্ত হইতে যাচ্ছে, তখন আমরা আসলে আগের থেকেই চিকিৎসা ব্যবস্থা নেই, বা নিজেরা না বুঝলে আপনার ভেটেরিনারি ডাক্তারের চিকিৎসা নেই। এই মুরগিগুলোর কতদিন বয়সে ডিম দেওয়ার উপযোগী হয়?
লেয়ার মুরগিগুলো সাধারণত আসলে 120 দিন বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে। ডিম প্রোডাকশন আসতে, ফুল প্রোডাকশন আসতে 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যায়। ডিম দেওয়া যখন শেষ হয়ে যায় জি জি। তো তখন মুরগিগুলো কি করেন? ডিম দেওয়া শেষ হয়ে গেলে আমরা আসলে মুরগিগুলো বিক্রি করে দেই। আচ্ছা বিক্রি করে আপনার এটা বিভিন্ন বড় বাজারে, এখানে তো লোকাল বাজারে আসলে এত মুরগি সেল হয় না। বিভিন্ন বড় বাজারে যেমন কি লাকসাম, তারপরে কুমিল্লা হোলসেলার পার্টিরা এসে নিয়ে যায় আমার থেকে। কত টাকা ধরে বিক্রি করেন তখন? এটা আসলে আপনার বাজার দর তো, এটা কাঁচা বাজার তো, ওই সময় বাজার দর 150 টাকা 60 টাকা পাওয়া যায় কেজি, পার কেজি। আচ্ছা, তো এই যে আপনি যে ডিম উৎপাদন করছেন সাথে মুরগিও বিক্রি করতেছেন, জি, এটা জি, থেকে জি। কেমন আনুমানিক কেমন লাভ থাকে কেমন? এখানে আসলে মূলত আপনার এখন যে পরিমাণ বাজার দর ডিমের, এখানে আমরা পার ডে এখন 3,000 3,500 টাকা আয় করে থাকি আর কি, থাকে Per day? পার ডে। তখন বললেন আপনি কাজী ফার্মস থেকে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করেন। জি 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 তো এই বাচ্চাগুলো তো ব্রুডারে রাখেন তো আগে? জি, প্রথমে আসলে এগুলা ব্রুডিং করে এরপরে আমরা প্রোডাকশন হাউসে আনি আর কি। আচ্ছা, তো আপনার ওই ব্রুডিং এর ওইখানে একটু যেতে চাচ্ছেন, এখন কি আছে ব্রুডিং এর কোনো জি 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 বাচ্চা? জি, ব্রুডিং এ বাচ্চা আছে, চলে। আচ্ছা। আচ্ছা। সাইফুল ভাই, হ্যাঁ, ব্রুডার থেকে কতদিন পরে এই বাচ্চাগুলো নিয়ে এসেছেন এখানে? ব্রুডার থেকে আসলে আমরা এই বাচ্চাগুলোকে ব্রুডিং মূলত 1 সপ্তাহে করি। আচ্ছা। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা জায়গা বাড়াইয়ে দিই। হুম হুম হুম। আর ব্রুডিং এ আসলে মূলত মুরগির 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা লাগে। আচ্ছা এরপরে আর এতটা তাপের প্রয়োজন হয় না। স্টেপ বাই স্টেপ আমরা তাপমাত্রা কমাই আনি আর মুরগির ওয়েট অনুসারে জায়গা বাড়াই দিতে থাকি। আচ্ছা। আর এই মুরগিগুলো আসলে এখন পুলেট হয়ে গেছে। আচ্ছা, এই মানে- জায়গাটার নাম কি? এটাকে পুলেট শেড বলে। পুলেট শেড। জি, এখানে কেন রাখেন? ব্রুডিং শেডের পরে আমরা এখানে মুরগিগুলোকে ট্রান্সফার করে পুলেট মুরগিগুলো রাখি গিয়ে এরপরে প্রোডাকশন হাউসে নিয়ে যাই। ভাই, এই মুরগিগুলো যখন আপনি শেডে উঠাবেন, জি জি। তো শেডে ওঠানোর কতদিন পরে গিয়ে ওরা ডিম দেওয়া শুরু করবে? এটা মূলত আসলে আমরা খাঁচায় মুরগি উঠাই আপনার 60 থেকে 65 দিন বয়সে। আচ্ছা এরপরে 18 সপ্তাহ বয়স হলে ডিম আসা শুরু করে, একটা দুটা করে পাই। 22 সপ্তাহ থেকে আপনার 23 সপ্তাহের মধ্যে আমাদের মোটামুটি ফুল প্রোডাকশন চলে আসে। আচ্ছা, তাহলে এখানে কতদিন রাখতে হচ্ছে তাহলে? এখানে আমাকে মুরগিগুলো রাখতে হচ্ছে আপনার 60 দিন 65 দিন। আচ্ছা, আপনি তো বললেন কাজী ফার্মসের বাচ্চাগুলো আপনি সংগ্রহ করেন, এই বাচ্চাগুলোর কি আলাদা করে কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ হ্যাঁ, কাজী ফার্মসের বাচ্চা আসলে খুব তাড়াতাড়ি গ্রোথ আসে, মোটামুটি প্রোডাকশন পার্সেন্টেজ ভালো থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে কাজী ব্রিডটাই ভালো মনে হয়, এই জন্য আমি কাজী ব্রিডটা আনি আসলে। আচ্ছা, ব্রুডার থেকে তো আপনি পুলেটে নিয়ে আসছেন, এই পর্যন্ত এদের কি কোনো বাড়তি যত্ন নিতে হয়? একটা বাড়তি যত্ন নিতে হয় ওদেরকে, কারণ এখানে বাচ্চাগুলো আসলে ওই সময় আপনার তাপের দরকার হয়। তো আমরা ওই সময় ব্রুডিং এর মাধ্যমে এগুলোকে তাপ দিয়ে থাকি। এরপরে আপনার বিভিন্ন ভ্যাকসিন আছে, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিন শিডিউলটা ফলো করার চেষ্টা করি। ব্রুডার থেকে যখন আপনি বাচ্চাগুলো এই পুলেটে নিয়ে আসেন, জি জি। তো পুলেটে নিয়ে আসার আগে এই শেডটা তো আপনাকে তৈরি করতে হয়, এই শেডটা তৈরি করার প্রক্রিয়াটা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আমরা আসলে মূলত যখন এখানে বাচ্চা আনার আগে ঘরটাকে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করি। এরপরে চুন দিই, নির্দিষ্ট পরিমাণে চুন দিয়ে ব্যাকটেরিয়া মুক্ত করি। এরপরে আপনারা দেখতেছেন এখানে তুষ বিছানো আছে, প্লাস পাশে আপনার পর্দা আছে। যখন বৃষ্টি হয় যাতে আমি পর্দাগুলো নামাই দিতে পারি, আচ্ছা, প্লাস শীতকালে কুয়াশা যাতে না ঢুকতে পারে, তখন যাতে পর্দা নামিয়ে দিতে পারেন। পর্দা নামিয়ে দিতে পারি। এই জন্য আসলে এইভাবে ইয়ে করি, আর ঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি আর কি। আপনি তো প্রথমে এই বাচ্চাগুলোকে ব্রুডারে রাখছেন, পরে পুলেটে নিয়ে আসছেন, এরপরে ডিম উৎপাদনের জন্য নিয়ে যাবেন। এই তিনটা সময়ে খাবারের কি কোনো তারতম্য হয় ওদের? হ্যাঁ, আপনার যখন
ব্রুডিং এ রাখি তখন আমরা 30 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াই, আচ্ছা এরপরে লেয়ার স্টার্টার, এরপরে লেয়ার গ্রোয়ার। আচ্ছা আর যখন আমরা প্রোডাকশনের জন্য প্রোডাকশন হাউসে নিয়ে যাই তখন আপনার লেয়ার লেয়ার ফিড দিই আর কি। ওদেরকে পানি কয় বেলা খাওয়ান আপনি? পানি ওদেরকে আসলে 3 বেলায় দিয়ে থাকি, আচ্ছা। সকাল দুপুর আর বিকেল, আর কি 3 বেলা। ব্রুডারের বাচ্চাকে কি পরিমাণে পানি খাওয়াতে হয়? ব্রুডারে আসলে ওদের চাহিদা অনুসারে আমরা পানি দিয়ে থাকি। আচ্ছা। আর এখন মূলত এই পুলেট মুরগিগুলোকে আমি প্রায় 600 লিটারের মতো পানি দৈনিক যায় আমার। 600 লিটার? জি। আর ইয়েতে ডিম উৎপাদন করছে যে মুরগিগুলো ওইখানে এখন প্রায় পার ডে আপনার, ওইখানে তো 4500 মুরগি, ওইখানে আপনার প্রায় 900-950 লিটার পানি যায়। আচ্ছা। তো ভাই আপনার কাছে একটা বিষয় জানার আছে আমার, যে মুরগিগুলোর তো অনেক পরিমাণে বিষ্ঠা হয়। জি জি। এই বিষ্ঠাগুলো কি কোনো কাজে লাগান না? হ্যাঁ, এই বীজটাগুলো আমরা আসলে আমার বায়ো প্ল্যান্টে দেই। আচ্ছা তারপরে আমাদের এখান থেকে কিছু বীজটা অনেক মাছের চাষি মাছ চাষ করে আচ্ছা। তারাও নিয়ে যায় কিনে। আচ্ছা আর বায়ো প্ল্যান্ট থেকে আমি আসলে আমার যে কর্মচারীরা আছেন ওরা পাক শাকের কাজ করেন, প্লাস আমি 2টা বাড়িতে চুলার সংযোগ দিয়েছি। আচ্ছা এভাবেই আর কি বীজটাগুলো আমরা ইউজ করি আর কি। আচ্ছা। আপনি ওই কিছু মানুষের কথা বললেন, জি জি তো আপনার এই খামারেতে কিছু মানুষ কাজ করে, জি জি জি। তো কতজন মানুষ কাজ করে? আমার এখানে আমি ছাড়া 6 জন লোক কাজ করে। আচ্ছা। তো তাদেরকে মজুরিটা দেন কিভাবে? ওদের মজুরিটা আসলে আপনার একজনের 7,000 করে, আর যে মূল দায়িত্বে আছে দেখাশোনা করে টোটাল ইয়েটা, আচ্ছা। তার 10,000 টাকা বেতন আর কি। আচ্ছা। তো আপনি তো একজন সফল খামারি, এবং আপনাদের এলাকায় আপনি প্রথমবারের মতো লেয়ার মুরগির খামার করেছেন। জি। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনি ভবিষ্যৎ পরিকল্পনাটা কিভাবে কি করছেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমার এই খামারটাকে আরো বড় আকারে, মেগা আকারে করার চিন্তা ভাবনা, আধুনিক ভাবে 20,000-এর একটা প্ল্যান করার চিন্তা ভাবনা আমার আছে। আচ্ছা। যদি আসলে আমার এখানে খামারের কমিউনিকেশন খুবই খারাপ, আপনারা দেখে আসছেন। হ্যাঁ, রাস্তার অবস্থা খুবই নাজুক আমার এখানে। আসলে বিশেষ করে বৃষ্টি যখন হয় তখন কোনো পার্টি আমার কাছে আসতে চায় না ডিম নেওয়ার জন্য। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। প্রচন্ড খারাপ, যার কারণে আসলে আমার খুব সমস্যা হয়ে যায়, সমস্যা পড়তে হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে হয়তো বা আমার এখানে বড় আকারে করা সম্ভব হবে আর কি। আচ্ছা। তো পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার ওয়াইফ, 2টা ছেলে, আমার মা। বাহ, সুখী পরিবার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দীপ্ত টেলিভিশনকে অনেকটা সময় দিলেন, বিশেষ করে আমাদের দীপ্ত কৃষি টিমকে। ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক অনেক মঙ্গল কামনা। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের টোটাল টিমকে। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। সিরাজগঞ্জে জনপ্রিয়তা বাড়ছে স্ট্রবেরি চাষ। পাম অয়েলের দাম 2 সপ্তাহের সর্বোচ্চ। সারা দেশে জনপ্রিয় হচ্ছে ভাসমান খাঁচায় মাছ চাষ। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্ট্রবেরি চাষে ভাগ্য বদলে যাচ্ছে সিরাজগঞ্জের কৃষকদের। স্ট্রবেরি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ রসালো ফল হয় সিরাজগঞ্জে স্ট্রবেরি চাষ জনপ্রিয় হচ্ছে। বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেছেন কৃষকেরা। ভালো লাভ পাওয়ায় ঝুঁকে পড়েছেন স্ট্রবেরি চাষে। সিরাজগঞ্জ সদর উপজেলা, রায়গঞ্জ, উল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় স্ট্রবেরি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চারা লাগানোর 1.5 মাস পর থেকে শুরু হয় ফল আসা। আমাদের দেশে রাবেত্রি ও আমেরিকা 2 জাতের স্ট্রবেরি ফলের চারা পাওয়া যায়। তার মধ্যে রাবেত্রি জাতের ফল অত্যন্ত সুস্বাদু। এবছর 300 থেকে 400 টাকা কেজি দরে স্ট্রবেরি বিক্রি করেছেন কৃষকরা। উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃষক আলী আকবর জানান, তিনি এবছর 4 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। 4 বিঘা জমিতে স্ট্রবেরি চাষে তার খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। ফলন হয়েছে আশানুরূপ। মৌসুম শেষে স্ট্রবেরি বিক্রি করে 3 লক্ষ টাকা লাভ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। মালয়েশিয়ায় ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে দাম বেড়েছে পাম অয়েলের। গত বৃহস্পতিবার ভোজ্য তেলটির দাম বেড়ে 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছে। প্রতিদ্বন্দ্বী ভোজ্য তেল, বিশেষ করে সয়া অয়েলের বাজারের চাঙ্গা ভাব প্রভাব ফেলেছে পাম অয়েলের বাজারেও।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভ এক্সচেঞ্জে গত বৃহস্পতিবার পাম অয়েলের দাম বেড়েছে 1.1%। এদিন প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছে 2,862 রিঙ্গিতে। লেনদেনের এক পর্যায়ে পণ্যটির দাম প্রতি টন 2,884 রিঙ্গিতে উঠে যায়, যা গত 20 ফেব্রুয়ারির পর সর্বোচ্চ দর। বুরসা ডেরিভেটিভস এক্সচেঞ্জের তথ্য মতে বৃহস্পতিবার মোট 48,921 লট পাম অয়েল লেনদেন হয়। পাম অয়েলের সাম্প্রতিক বাজার প্রসঙ্গে কুয়ালালামপুরের এক ব্যবসায়ী জানান, আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সয়া অয়েলের দাম বেড়েছে। এর প্রভাবেই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে পাম অয়েলের বাজার। দেশের প্রায় জনপ্রিয় হয়ে উঠেছে নদীর পানিতে ভাসমান খাঁচায় মাছ চাষ। মেঘনা ও এর শাখা নদী এবং পুরাতন ব্রহ্মপুত্র নদ সহ সারা দেশের বিভিন্ন বিলের পানিতে ভাসমান খাঁচায় মাছ চাষ করে লাভবান হচ্ছে মৎস্য চাষিরা। দেশের সকল জেলার প্রায় সব নদ নদী ও বিলের পানিতে ভাসমান খাঁচায় মাছ চাষ করে সফলতা অর্জন করছেন মৎস্য চাষিরা। পানিতে লোহার পাইপ, বাঁশ, ড্রাম ও চারদিকে জাল দিয়ে তৈরি করা হয় এই ভাসমান খাঁচা। পুকুর তৈরি ও ভূমি ব্যবহারের খরচ বাঁচিয়ে মেঘনার শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র নদ সহ বিভিন্ন বিলের পানিতে এই পদ্ধতিতে মাছ চাষ করছেন চাষিরা। মৎস্য বিভাগের তথ্য মতে শুধুমাত্র নরসিংদী জেলার প্রায় 850 মৎস্য চাষী ভাসমান খাঁচায় মাছ চাষ করছেন। সারা দেশের হিসেবে প্রায় 5,000 মৎস্য চাষী ভাসমান খাঁচায় মাছ চাষ করছেন। পানিতে ভাসমান খাঁচায় তেলাপিয়া, পাবদা, পাঙ্গাস, রুই সহ বিভিন্ন ধরনের মাছ চাষ সহজেই করা যায়। পুকুরে চাষ করা মাছের চেয়ে স্বাদ ভালো হওয়ায় এই পদ্ধতিতে চাষ করা মাছের বাজারে বাড়তি চাহিদা রয়েছে। ভাসমান খাঁচায় মাছ চাষে খরচ তুলনামূলক কম ও স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায় এ জেলার মৎস্য চাষীদের মাঝে এই পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন। ভাসমান পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ আমাদের দেশের কৃষিতে একটি নতুন সংযোজন। এরকম সংযোজন কৃষির উন্নয়নকে আরো বেগবান করুক, সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0177682832 এই নম্বরে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এই শেষ সীমানায় পুচকরা গ্রামে প্রথমবারের মতো শুরু করেছিলেন লেয়ার মুরগির খামার সাইফুল ভাই। শুরু থেকে এখন পর্যন্ত তার আর থেমে থাকতে হয়নি। তিনি বুনেছেন নতুন নতুন সব সফলতার গল্প। তার জন্য মঙ্গল কামনা করছি এবং আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি আমাদের এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।